এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও এবং চেষ্টা করবেন ভিডিওটা পুরো দেখতে। কারো না কারো এরকম একটা ভিডিও বানানো উচিত, এই কারণে আমিই বানাচ্ছি। দেখেন, আপনি এই ভিডিওটায় যে ভিডিওটা আপনি এখন দেখতেছেন, এই ভিডিওটা দেখা শুরু করেছেন এর দুইটা কারণ আছে। এক নাম্বার কারণ হলো আপনি খালিদ ফারহান এই চ্যানেলটা পছন্দ করেন এবং এই চ্যানেল থেকে যাই পাবলিশ হয় আপনার মোটামুটি একটা অ্যাবস্ট্রাক্ট ধারণা আছে যে কী ধরনের কন্টেন্ট এই চ্যানেল থেকে পাবলিশ হয়, এবং এই চ্যানেল থেকে মোটামুটি যাই পাবলিশ হয় আপনি ওইটা ক্লিক করেন। এটা এক নাম্বার কারণ। এবং সেকেন্ড কারণ হলো এই ভিডিওর টাইটেল এবং এই ভিডিওর থাম্বনেইল। থাম্বনেইল হলো ইউটিউবে যে ইমেজটা দেখা যায়, তাই না? এই টাইটেল এবং থাম্বনেইলে কিছু কথা লেখা ছিল, যে কথাগুলো লেখা থাকার কারণে আপনার ইউটিউবে যখন আপনি আসছেন, আপনি যখন ইউটিউবে ঢুকছেন আজকে, আপনার তো উদ্দেশ্য ছিল না যে আমি আজকে খালিদ ফারহানের একটা ভিডিও দেখবো, এটা আপনার উদ্দেশ্য ছিল না। আপনি র্যান্ডমলি ইউটিউব স্ক্রল করতেছিলেন, কিন্তু আমার এই ভিডিওতে টাইটেলে কিছু কথা লেখা ছিল এবং থাম্বনেইলে কিছু কথা লেখা ছিল, যেই কথাগুলোর কারণে আপনার এই ভিডিওটায় ক্লিক করতে ইচ্ছা করছে। ঠিক আছে, এই দুইটা কারণেই মূলত মানুষ ইউটিউবে আসে, বা ইন জেনারেল সোশ্যাল মিডিয়ার থেকে নিজেদের ওয়েবসাইটে ট্রাফিক ডাইভারশনও অনেকটা এই থিওরি মেইনটেইন করেই হয়। এবং এখানেই সমস্যাটা, আমাদের মধ্যে অনেকেই জানে যে একটা টাইটেলে বা একটা থাম্বনেইলে যখন ডলারের কথা থাকে, যখন টাকার কথা থাকে, তখন ওই টাইটেল বা ওই থাম্বনেইলে ক্লিক বেশি পড়ে। 20 বছর বয়সে একটা ছেলে মাসে আয় করেছে 7 লাখ টাকা, ঘরে বসে কিছু না জেনে আয় করুন 1 কোটি টাকা, ফ্রিল্যান্সিং করে মাসে আয় করুন $10,000। এই ধরনের জিনিসপত্র যখন আমরা টাইটেলে দেই বা যখন আমরা থাম্বনেইলে দেই, তখন ওগুলায় ক্লিক আমার নর্মাল ভিডিওর থেকে বেশি পড়ে। এটা একদম ধ্রুব সত্য। আপনি আমাদের চ্যানেলে, এই ইউটিউব চ্যানেলের ভিতরে যে ভিডিওগুলো আছে, আপনি চ্যানেলে যে ঘেটে দেখতে পারেন যে যেগুলো টাইটেলে বা থাম্বনেইলে ডলারের সংখ্যা আছে বা টাকার কথাবার্তা বলা আছে, সেগুলায় কি পরিমাণ ভিউ হয়েছে ভার্সেস অন্যগুলায় কি পরিমাণ ভিউ হয়। এখন আমাদের চ্যানেলের ভালো ব্যাপার হলো, আমাদের টাইটেল থাম্বনেইলে ওরকম কথাবার্তা থাকলেও ভিডিওগুলো ভালো হয়। ভিডিওর মধ্যে আমরা কখনোই কাউকে বুঝ দেওয়ার চেষ্টা করি না, কখনোই কাউকে ভ্রান্ত কিছু বোঝানোর চেষ্টা করি না, বাট সবাই তো এরকম না, তাই না? অনেকেই এই ব্যাপারটা জানে যে আমি যদি ইউটিউবের টাইটেলেই কথা লিখি বা থাম্বনেইলেই কথা লিখি, তাহলে আমার ভিডিওতে ক্লিক অনেক বেশি পড়বে। এবং ক্লিক মানে কিন্তু টাকা, কারণ আপনি যখন ক্লিক করে একটা ভিডিওতে যান, তখন ওই ভিডিও আপনি যখন দেখেন এবং ওই ভিডিওর মাঝখানে আগে পরে যখন অ্যাড আসে, তখন সেই অ্যাডের থেকে ইউটিউব যে টাকা পায়, সেই টাকার একটা অংশ ইউটিউব চ্যানেলের মালিকের সাথে শেয়ার করে 45%। সো ওই চ্যানেলের মালিকগুলা ইনসেন্টিভাইজড হয়ে যায় এই ধরনের জিনিসপত্র আরো বেশি করার জন্য, কারণ ওইটা তাদের রুটি রুজির ব্যাপার হয়ে যায়, তাই না? তারা দেখে যে অন্য যেগুলো আমি করতেছি ওগুলাই আমার তেমন কোনো ইনকাম হচ্ছে না, কিন্তু যখনই আমি এই টুইকটা করি, যখনই আমি 20 বছর বয়সে 7 লাখ টাকা এই ধরনের কথাবার্তা বলার চেষ্টা করি, তখনই আমার চ্যানেলের স্পাইক হয়, তখনই আমার ইনকাম বেড়ে যায়। এবং ওই ইনকাম বাড়ার ব্যাপারটা কিন্তু কন্টেজিয়াস। একবার যখন ওই স্পাইকটা দেখে ফেলে মানুষ, তখন তার বারবার মনে হয় যে আমি এগুলাই করি, আমি নর্মাল জিনিসপত্র না করি, আমি নর্মাল ভালো অ্যাঙ্গেলের জিনিসপত্র না, যে আমি ক্লিক বেটার অ্যাঙ্গেলে থাকি। এখন এই প্রবলেমটা শুধু ইউটিউবে হইলে একটা কথা ছিল, এই প্রবলেম কিন্তু ইউটিউবের মধ্যে সীমিত নাই। কারণ আপনারা জানেন নাকি আমি জানি না, বাংলাদেশের প্রায় সব নিউজ পোর্টাল, টিভি চ্যানেল, ইউটিউব, টিভি চ্যানেলের যে ইউটিউব চ্যানেলগুলো থাকে সেগুলা, নিউজপেপারের ওয়েবসাইট, সবাই সেম ফিলোসফি ফলো করে। কারণ এই জিনিসটা শুধু ইউটিউবে হয় না। একটা নিউজ পোর্টাল সে জানে যে সে যখন একটা নর্মাল আর্টিকেল পাবলিশ করে রাজনীতি নিয়ে, অর্থনীতি নিয়ে, ওই আর্টিকেলটা কেউ ক্লিক করে না। কেউ যদি ওই আর্টিকেলটা যখন ফেসবুকে শেয়ার হয় ওটা ক্লিক না করে, তাহলে সে ওনার ওয়েবসাইটে পৌঁছাবে না। ওনার ওয়েবসাইটে যদি সে না পৌঁছায়, তাহলে ওই ওয়েবসাইটে যেসব অ্যাড আছে সেগুলো তো আমরা দেখবো না, তাই না? এবং আমরা যদি ওই অ্যাডগুলো না দেখি, তাহলে ওই ওয়েবসাইটের মালিকের, এই ক্ষেত্রে নিউজ পোর্টালের, আয় হবে না। সো মানুষকে ক্লিক করানোর জন্য সেও এই সেম হাসেলে জড়ায় পড়ে। সেও বরগুনায় এক ফ্রিল্যান্সার ঘরে বসে আয় করলো 1 কোটি টাকা, এই ধরনের নিউজ এইসব পোর্টালগুলো বেশি দেওয়া শুরু করে, কারণ তারা জানে যে এগুলাই ক্লিক হবে। শুধু যে এগুলো করে তা না, অনেক সেলিব্রিটিদের জড়ানো বাজে খবর টবর এগুলোও অনেক পাবলিশ হওয়া শুরু হয়, কারণ এগুলাও ক্লিক হয়। এই কারণে আপনারা দেখবেন গত 2-3 বছরে বাংলাদেশের নিউজ ইন্ডাস্ট্রিতে বোথ প্রিন্ট মিডিয়া এবং টিভি মিডিয়ার যে ইউটিউব চ্যানেলগুলো আছে, জঘন্য সব চ্যানেলের কাজকর্ম আপনারা দেখবেন, সেলিব্রিটিদের নিয়ে বাজে বাজে টাইটেল থাম্বনেইল, টাকার অঙ্ক নিয়ে বাজে বাজে ইঙ্গিতপূর্ণ টাইটেল থাম্বনেইল, এসব করার কারণই হলো ক্লিক পাওয়া। কারণ ক্লিক পাইলেই তাদের প্ল্যাটফর্মে, তাদের ইউটিউব চ্যানেলে, তাদের ওই ভিডিওতে, তাদের ওই ওয়েবসাইটে মানুষ পৌঁছাবে এবং তখনই তারা আয় করতে পারবে। সো তাদের ইনসেন্টিভটাই হইলো কিভাবে আমি সবচেয়ে বেশি সংখ্যক ক্লিক পাইতে পারি। এখন সমস্যাটা হলো, আপনার অ্যাজ আ ভিউয়ার এইটা বুঝতে পারতে হবে যে এই ইনফরমেশনগুলো অনেকাংশেই সত্য, বাট স্টিল এটা আপনার জন্য অ্যাপ্লিকেবল না। আমি একটু ব্যাখ্যা করি, তাহলে আপনার এই ভিডিওটা একটু বোরিং, বাট আমি চাই আপনার এই ভিডিওটা পুরোটা দেখেন। আমি সব ভিডিওতে এই কথা বলি না, আপনারা জানেন, কারণ আমি আপনাদের একটা জিনিস বুঝাইতে চাইতেছি। দেখেন, একজন যখন একটা ভিডিও পাবলিশ করে, যেমন ধরেন আমি যদি আজকে একটা ভিডিও পাবলিশ করি যেখানে আমি ভিডিওটা টাইটেল দিলাম যে ফ্রিল্যান্সিং করে যেভাবে আমি আয় করি 1 কোটি টাকা। এখন ফ্রিল্যান্সিং করে তো আমি 1 কোটি টাকা আয় করছি, সো এইটা মিথ্যা না।
বাট ইট ইজ হাইলি আনলাইকলি যে কেউ ফ্রিল্যান্সিং করে 1 কোটি টাকা আয় করতে পারবে। জিনিসটা ফ্রিল্যান্সিং দিয়ে বোঝাটা একটু টাফ। কেন টাফ আমি এটাও আপনাকে বলি। তার কারণ ফ্রিল্যান্সিং এর যে কাঁচামাল, এই কাঁচামাল সবার বাসায় থাকে, এবং যেহেতু এই কাঁচামাল সবার বাসায় থাকে এই কারণে সবাই ভাবে যে সেও এটা করতে পারবে। আমি একটা র্যান্ডম উদাহরণ দিই, তাহলে আপনাদের এই ব্যাপারটা বুঝতে অনেক সুবিধা হবে। মনে করেন আমি আপনার বাসায়, আপনার রান্নাঘরে চাল দিছি, ডাল দিছি, পেঁয়াজ মরিচ দিয়েছি, একটু হলুদ দিয়েছি। এখন আমি আপনাকে বললাম যে ভাই আপনি কি খিচুড়ি রান্না করতে পারবেন? আপনি অবশ্যই আমাকে বলবেন যে হ্যাঁ আমি খিচুড়ি রান্না করতে পারবো, কারণ খিচুড়ি রান্না করার জন্য যে কাঁচামাল, চাল ডাল তেল পেঁয়াজ মরিচ, এগুলো সব আপনার বাসায় আছে। এখন জিনিসটা একটু উল্টাভাবে চিন্তা করেন আপনি আমার সাথে, জিনিসটা একটু মনোযোগ দিয়ে চিন্তা করলে আপনি বুঝতে পারবেন যে আমি কোন দিকে যাচ্ছি। আমি আপনার হাতে একটা ব্যাট দিলাম, ক্রিকেট ব্যাট দিয়ে বললাম যে ভাই আপনি কি সাকিব আল হাসান হইতে পারবেন? চিন্তা করে দেখেন, খিচুড়ির ক্ষেত্রে আমি আপনাকে কাঁচামাল যখন দিছি আপনি খিচুড়ি বানায় ফেলতে পারছেন। ক্রিকেটের ক্ষেত্রে আমি আপনাকে সেম কাঁচামাল দিচ্ছি, এই ক্ষেত্রে কাঁচামাল ব্যাট। সাকিব আল হাসান তো ব্যাট দিয়েই বা বল দিয়েই হয়েছে, তাই না? ক্রিকেটার ওর তো কোনো এক্সট্রা জিনিসপত্র লাগেনি, ও ব্যাট আর বল দিয়ে হয়েছে। আমি আপনার হাতে ব্যাট আর বল তুলে দিলাম, আপনি কিন্তু সাকিব আল হাসান হইতে পারলেন না। কেন পারলেন না? কারণ খিচুড়ি রান্না করার জন্য আপনার শুধু কাঁচামাল হইলেই হইতো, বাট সাকিব আল হাসান হওয়ার জন্য আপনার শুধু কাঁচামাল হইলে হবে না, কাঁচামাল লাগবে বাট তার সাথে 10 বছর 20 বছরের স্ট্রাগল লাগবে, স্কিল লাগবে, ট্যালেন্ট লাগবে। তারপরে 10 বছর বা 15 বছর 20 বছর পরে যে আপনি সাকিব আল হাসান হইতে পারবেন না, বাট মোটামুটি লেভেলের একটা ক্রিকেটার হইলেও আপনি হইতে পারেন। সেম জিনিসটা ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রেও সত্য। আমরা অনেকে ফ্রিল্যান্সিংকে ভাবি খিচুড়ির মতো, যে বাসায় ল্যাপটপ আছে, বাসায় ইন্টারনেট কানেকশন আছে, তার মানে আমার কাঁচামাল আছে, আমি এখন ফ্রিল্যান্সার হইতে পারবো। যেটা আমরা খিচুড়ির ফিলোসফিতে দেখছি যে সব কাঁচামাল থাকলেই খিচুড়ি বানানো যায়। বাট ফ্রিল্যান্সিং ব্যাপারটা আসলে সাকিব আল হাসানের মতো। আমার বাসায় কাঁচামাল থাকতে পারে, আমার বাসায় ব্যাট বলের মতো করে ইন্টারনেট কানেকশন থাকতে পারে, ল্যাপটপ থাকতে পারে, বাট তার মানেই না আমি ফ্রিল্যান্সার হয়ে যাব। কারণ এই কাঁচামালের পরে আমার 10 বছরের স্কিল ডেভেলপমেন্ট লাগবে, আমার বুঝতে পারতে হবে দুনিয়াটা, আমার ইন্ডাস্ট্রি বুঝতে পারতে হবে, স্কিল শিখতে হবে, এবং তারপরে যে আরেকটা ভাইটাল জিনিস আমার পারতে হবে সেটা হলো সেল করার এবিলিটি। এখানেই ফ্রিল্যান্সিং এর ব্যাপারে আমার কমপ্লেন। দেখেন আমি আমার ক্যারিয়ার শুরু করছি ফ্রিল্যান্সিং দিয়ে। আমি ফ্রিল্যান্সার না এখন, আর অনেক দিন ধরে আমি ফ্রিল্যান্সার না, বাট 2012-13 দিকে যখন আমি ঢাকা কলেজে পড়তাম তখন আমি ধুমায় ফ্রিল্যান্সিং করছি, এবং ফ্রিল্যান্সিং করে আমার আয় রোজগারও ভালো হয়েছে, এবং প্যাসিভ জার্নালের অনেকগুলো কোর্সের মধ্যে ফ্রিল্যান্সিং নিয়েও একটা কোর্স আছে। বাট তারপরেও আমি বলবো ফ্রিল্যান্সিং কারোর জন্য একটা এন্ড ডেস্টিনেশন হওয়া উচিত না। তার কারণটা কি? ফ্রিল্যান্সিং ব্যাপারটা কি আপনি চিন্তা করেন। ফ্রিল্যান্সিং ব্যাপারটার মানে হলো আমি আমার নিজের সময় মতো ইন্টারন্যাশনাল কাজ করতেছি, বিভিন্ন ক্লায়েন্টের কাজ করতেছি, প্রজেক্ট ভিত্তিক কাজ করতেছি, লোকেশন ইন্ডিপেন্ডেন্ট। সো আমি কোথায় বসে কাজ করতেছি এটা আলোচ্য বিষয় না, আমি যেখানে ইচ্ছা বসে কাজ করতে পারি, এবং অ্যাজ লং অ্যাজ আমার যে ক্লায়েন্ট সে তার কাজ ডেলিভারি ঠিকঠাক মতো বুঝে পাচ্ছে, তার কোনো সমস্যা নেই, এবং সে আমাকে সাধারণত বিদেশি কারেন্সিতে টাকা দিচ্ছে, যেটা যখন কনভার্ট হয়ে যাচ্ছে তখন বাংলাদেশে অনেক টাকা হয়ে যাচ্ছে। আমেরিকার একজন লোকের যদি আমেরিকার একটা ওয়েব ডিজাইন এজেন্সি হায়ার করতে হইতো একটা ওয়েবসাইট বানানোর জন্য, তাহলে হয়তো তার $4000 খরচ হইতো। সে যখন আপওয়ার্ক বা ফাইবার ব্যবহার করে একটা বাংলাদেশি লোক হায়ার করে তখন তার $500 $1000 কাজ হয়ে যায়। বাংলাদেশি লোকটারও লাভ, কারণ $500 $1000 বাংলাদেশের জন্য অনেক টাকা, আমেরিকার জন্য ওটা অত টাকা না। সো ওইখানে একটা ইকোনমিক ডাইনামিক্স এর কারণে ফ্রিল্যান্সিংটা খুব ভালো কাজ করে। তার মানে কিন্তু এই না ফ্রিল্যান্সিং অনেক ভালো একটা জিনিস। ভালো জিনিস না কেন? তার কারণ ফ্রিল্যান্সিং ইজ আ চাকরি। এটা কেউ ভুলেও ভাববেন না যে আমি চাকরি করবো নাকি আমি ফ্রিল্যান্সার হব, এখানে কোনো একটা ডিবেট আছে। ফ্রিল্যান্সিংও চাকরি। ফ্রিল্যান্সিং এ আপনি অনেক মানুষের চাকরি করেন, একজনের না। আপনি যখন একটা নর্মাল চাকরি করেন, আপনি একটা ব্যাংকে যখন চাকরি করেন, আপনি যখন একটা সরকারি চাকরি করেন, আপনি একটা কোম্পানিতেই প্রত্যেকদিন সকালবেলা যান, প্রত্যেকদিন 9টার সময় ঢুকেন, প্রত্যেকদিন 5টা পর্যন্ত ওখানে কাজ করেন, তারপর আপনি বাসায় চলে আসেন, 30 দিন পর সে আপনাকে টাকা দেয়। আপনি যখন ফ্রিল্যান্সিং করেন তখন আপনি একসাথে 20টা কোম্পানির কাজ করেন বা 10টা কোম্পানির কাজ করেন, প্রত্যেকটা ক্লায়েন্টই তো একটা কোম্পানি রিপ্রেজেন্ট করতেছেন, তাই না? আপনি 10 জনের জন্য চাকরি করতেছেন, নিজের পছন্দ মতো সময়, 9টা 5টা না, নিজের পছন্দ মতো সময় ঘুরায় ফিরায় কাজ করতেছেন। এই ক্লায়েন্টগুলো আপনাকে বেতন দিচ্ছে ডলারে, এই কারণে আপনার ইনকাম অনেক বেশি হচ্ছে, এটা একটা মেজর বেনিফিট। এবং সেকেন্ড মেজর বেনিফিট হলো আমাদের ইকোনমিতে এমনিতে চাকরি অভাব, এই ক্ষেত্রে যেহেতু ফ্রিল্যান্সিং এর কারণে আমি বিদেশের 20-25টা কোম্পানিতে কাজ করতে পারতেছি, সো আমার অপরচুনিটি বাড়তেছে। অপরচুনিটি বাড়ার সাথে সাথে আমার কম্পিটিশনও বাড়তেছে, কারণ ফ্রিল্যান্সিং যখন আমি করি তখন আমি শুধু ঢাকায়, যখন আমি একটা ব্যাংকে অ্যাপ্লাই করি তখন আমি ঢাকার 5-10 লাখ মানুষের সাথে কম্পিটিশন করি। আমি যখন ফ্রিল্যান্সিং করি তখন আমি বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তান, ইন্দোনেশিয়া, হাবিজাবি এমন কোনো জায়গা নেই যেখানকার মানুষের সাথে আমি কম্পিটিশন করি না। সো ওখানে অপরচুনিটি বেশি, বাট ওখানে কম্পিটিশনও বেশি, বাট রেওয়ার্ডও অনেক বেশি। এই ব্যাপারগুলো আপনার খুব ক্লিয়ারলি বুঝতে হবে, না হলে ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, নিউজ পোর্টালগুলোর ইউটিউব চ্যানেল আপনাকে এই ক্লিকের মধ্যে ফালায় ঘুরায় ফিরায় একই জিনিসপত্র দেখাইতেই থাকবে, এবং আপনার দেখে মনে হবে যে ওর কম্পিউটার আছে, ও পারে, আমি কেন পারি না। বা আপনি আরেকজনের বলবেন যে আচ্ছা দেখো ও এই বয়সে এই পারছে, আমি কেন করতে পারি না। বাট জিনিসটা এত সিম্পল একদমই না, জিনিসটা এর থেকে অনেক অনেক বেশি জটিল, এবং এই ক্লিক বাণিজ্যের ভিতরে পড়ে যে আমরা এই জটিল ব্যাপারটা আসলে উপধাবন করতে পারি না, যেটা করা খুব জরুরি। এবং এটাই আমার এই ভিডিওর উদ্দেশ্য, যে আপনাদের বোঝানো যে খিচুড়ির কাঁচামালের ডিফারেন্স আর ফ্রিল্যান্সিং এর কাঁচামালের
ডিফারেন্স কি? 1, 2 নাম্বার, এই চটকদার টাইটেল দেখে, আবারও বলি টাইটেলগুলো কিন্তু মিথ্যা না, আমি খুব ক্লিয়ারলি জানি মিথ্যা না, কারণ আমাদের স্টুডেন্টরা করে, আমি নিজে করছি, ফ্রিল্যান্সিং করে মানুষের জীবন বদলায় গেছে, গাড়ি বাড়ি কিনছে, এরকম অনেক মানুষ আছে। বাট তার মানে এই না যে আপনিও করতে পারবেন, কারণ আপনার কাছে কাঁচামাল আছে, আপনি পারতেও পারেন, আবার আপনি নাও পারতে পারেন। এখন একটা ভিডিও দেখে, ভিডিওগুলো যখন ওই মানুষ পাবলিশ করতেছে তখন তার উদ্দেশ্য আপনাকে ক্লিক করানো, আপনাকে যত বেশি ওই ভিডিওটা দেখানো যায় তত বেশি পরিমাণ দেখানো, কারণ আপনার ডিউরেশন যত বেশি হবে আপনি ওই লোককে তত বেশি অ্যাড দেখবেন এবং তার ইনকামের পোটেনশিয়াল বাড়বে। না, আরেকটা ছোট্ট ব্যাপার আছে, ভিডিওটা অনেক বেশি থিওরিটিক্যাল, বাট আরেকটা ছোট্ট ব্যাপার বলে আমি শেষ করে দিব। আপনি যখন একটা ভিডিও দেখেন অনেকখানি, তখন ইউটিউব যে কাজটা করে, ইউটিউব তো একটা অ্যালগোরিদম, তাই না? ইউটিউব তো আর কোনো মানুষ না। ইউটিউব, ফেসবুক যে কাজটা করে সেটা হলো সে ভাবে যে এই লোকটা এই ভিডিওটার এতখানি দেখছে, তার মানে এই ভিডিওটা মনে হয় অনেক ভালো কিছু, এই কারণেই এই লোকটা এতখানি দেখছে ভিডিওটা। ভিডিওটা যদি খারাপ হইতো তাহলে 10 মিনিটের ভিডিও সে যদি 10 সেকেন্ড দেখে চলে যেত, তাহলে মনে হয় ভিডিওটা তো ভালো না, ভালো হইলে তো সে 10 মিনিটের ভিডিও 5 মিনিট অ্যাটলিস্ট দেখতো, তাই না? তো আপনি যখন একটা ভিডিও অনেকখানি দেখেন তখন ইউটিউব অ্যালগোরিদম ওই ভিডিওটা আরো বেশি মানুষকে সাজেস্ট করে, কারণ ইউটিউব চায় মানুষ ইউটিউবে বসে থাকুক সারাদিন। তো ইউটিউব যখন ওই ভিডিওটা আরো বেশি মানুষকে সাজেস্ট করে, আপনি চিন্তা করেন যে এই সার্কেলটা কিভাবে হচ্ছে। আমি আজকে একটা ভিডিও পাবলিশ করলাম যে কিভাবে 1 মাসে 1 কোটি টাকা ফ্রিল্যান্সিং করে ইনকাম করা যায়, আমি আপলোড দিলাম, আমি চটকদার একটা থাম্বনেল দিলাম, চটকদার একটা টাইটেল দিলাম, আপনি ক্লিক করে দেখা শুরু করলেন, 10 মিনিটের ভিডিও, আপনি 5 মিনিট দেখলেন। ইউটিউব কি ভাবলো? ইউটিউব তো জানেন আমি ভিডিওর মধ্যে ভালো কথা বলছি না খারাপ কথা বলছি, ইউটিউবের এটা বোঝার কোনো উপায় নাই। ইউটিউব জাস্ট এইটুক বুঝছে যে আমি 10 মিনিটের ভিডিও যে দেখা শুরু করে সে অ্যাটলিস্ট 5 মিনিট দেখে। ইউটিউব এই ভিডিওটা সাজেশনে দেওয়া শুরু করলো, ইউটিউবের ডান পাশে, ইউটিউবের নিচে, অন্য ভিডিও দেখতে গেলে পাশে সাজেশন হিসেবে আসা শুরু করলো। সাজেশনে যখন আসা শুরু করলো আরো মানুষ ক্লিক করলো, ওই মানুষগুলো আবার 5 মিনিট 6 মিনিট দেখলো, আরো সাজেশনে যাওয়া শুরু হইলো, এবং এই লুপটা যখন চলতে থাকে কিছুদিন পর ওই ভিডিওটা এত পপুলার, 5টা নিউজ পোর্টালে সে এই সেম কনসেপ্ট কপি করে একটা নিউজ পাবলিশ করে দিল যে দিনাজপুরে মানুষের জীবন পরিবর্তন হয়ে যাচ্ছে ফ্রিল্যান্সিং করে। 2 মাস পরে 3 মাস পরে যে সাধারণ একটা মানুষ যখন অনলাইনে যাবে ফ্রিল্যান্সিং লিখে সার্চ দিবে, তার মনে হবে এর থেকে সহজ জিনিস দুনিয়া আর কিছু নাই, ফ্রিল্যান্সিং মানেই টাকা আর টাকা, কোটি কোটি মানুষ জন্মের থেকে একটু বড় হয়ে ফ্রিল্যান্সিং করতেছে এবং কোটি কোটি টাকা ইনকাম করতেছে, তার পুরা এই যে ধারণাটাই তার ব্রোকেন হয়ে যাবে। সে আর কখনো বুঝতেই পারবে না যে ফ্রিল্যান্সিং ব্যাপারটা আসলে কি, স্ট্রাগলগুলা কি, কষ্টটা কি, স্কিল ব্যাপারটা আসলে কি শিখতে হবে না শিখতে হবে। তার মাথাটা সারাউন্ড করবে টাকা দিয়ে, এবং এই ব্যাপারটা খুব খারাপ, কারণ একবার যখন ওই মাইন্ড শিফটটা নষ্ট হয়ে যাবে ওটা ঠিক করা যায় না, এবং তারপর সে হয়তো কিছুদিন চেষ্টা করবে, কিছুদিন পারবে না, তার রেজাল্ট ওইভাবে আসবে না, এবং তারপর তার মনে হবে যে পুরো ব্যাপারটাই হয়তো একটা স্ক্যাম ছিল, ফ্রিল্যান্সিং বলে আসলে হয়তো কিছু নাই বা আসলে হয়তো কিছু হয় না, এবং ওইটার সুযোগ আবার নেয় অনেক কোচিং টাইপ জায়গা। তারা যখন দেখে যে এই ব্যাপারটা এত পপুলার, ফ্রিল্যান্সিং লিখে কিছু করলেই ফ্রিল্যান্সিং এ এত আগ্রহ মানুষের, তখন তারা পোস্টার ছাপায় দেয়ালে যায় যে ফ্রিল্যান্সিং করে 30 দিনের মধ্যে আপনি হয়ে যাবেন বড় লোক, ফ্রিল্যান্সিং করে 6 মাসের মধ্যে আপনি হয়ে যাবেন কোটিপতি, কোচিং বাণিজ্য হ্যান ত্যান হাবিজাবি। তো সাব ব্রাঞ্চে ওইটার অ্যাঙ্গেলে ইন্ডাস্ট্রিটা খারাপভাবে আরো বড় হইতে থাকে, এবং এই জিনিস বাংলাদেশে হচ্ছে গত 2 বছর 3 বছর ধরে, এবং যতই দিন যাচ্ছে ততই এই জিনিস আরো বেশি হচ্ছে, which is unfortunate, বাট এটা থামানোর কোনো উপায় এখন পর্যন্ত কেউ জানে না। এবং এটার উপরে এডিশন হিসেবে যুক্ত হয়েছে আমাদের সরকার বা আমাদের যে গভর্নিং বডি টাইপ অর্গানাইজেশনস আছে, তাদের এইটায় অ্যাচিভমেন্ট নেওয়া বা এইটা একটু ক্রেডিট নেওয়ার চেষ্টা করা। যেমন আপনি দেখবেন আমাদের সরকার বা আমাদের এই ফ্রিল্যান্সিং কমিউনিটি টাইপ যেগুলো আছে, এগুলো প্রায় বলে যে বাংলাদেশ ফ্রিল্যান্সারদের সংখ্যার দিক থেকে তৃতীয়, বা বাংলাদেশ ফ্রিল্যান্সিং অনেক ভালো করতেছে কারণ ফ্রিল্যান্সিং জগতে বাংলাদেশ চতুর্থ। এ ধরনের নাম্বার আপনি হয়তো নিউজে শুনছেন বা আপনি হয়তো কোথাও পড়ছেন, তাই না? এই জিনিসটা কেন হয় আপনারা জানেন? এই জিনিসটা হয় তার কারণ বাংলাদেশে মানুষ বেশি। শুধু ফ্রিল্যান্সারদের সংখ্যার দিক থেকে বাংলাদেশ তৃতীয় চতুর্থ না, ফেসবুক অ্যাকাউন্টের দিক থেকে বাংলাদেশ চতুর্থ, জিমেইল অ্যাকাউন্টের দিক থেকে বাংলাদেশ চতুর্থ, ইন্টারনেট ব্যবহারকারীর দিক থেকে বাংলাদেশ উপরে। সো যেই জায়গায় মানুষ বেশি এইরকম কোন একটা রেওয়ার্ড দরকার, ওই জায়গায় আমরা অটোমেটিক্যালি ভালো করি, কারণ আমাদের মানুষ বেশি। যেখানে মানুষ বেশি ওখানে জিমেইল বেশি হবে, যেখানে মানুষ বেশি ওখানে ফেসবুক অ্যাকাউন্ট বেশি হবে। এখানে ক্রেডিট নেওয়ার কিছু নাই। আয় করতেছে এরকম ফ্রিল্যান্সার কিন্তু খুব কম, বা অ্যাটলিস্ট $1000 আয় করছে এরকম, এইটার যদি আপনি র্যাঙ্কিং করেন বাংলাদেশ টপ 10-20তেও আসে না। এবং খুব ভালো যেসব ইকোনমি, তারা ফ্রিল্যান্সিং করে না, কারণ তাদের ফ্রিল্যান্সিং করা লাগে না, তাদের ইকোনমিতে এনাফ জব আছে। আপনি জিনিস একটু উল্টাভাবে চিন্তা করেন, আমি যদি অনেক ভালো হয়ে যাই তাহলে তো আমি চাকরি দিব, তাহলে তো আমি ফ্রিল্যান্সিং করবো না, তাই না? ফ্রিল্যান্সিং যখন আমি করতেছি তখন আমি একটা ক্লায়েন্টের কাজ করতেছি, এই দুজনের মধ্যে কে ভালো? ক্লায়েন্ট ভালো, এই কারণে তো আমার চাকরি দিতে পারতেছে, ও নিশ্চয়ই আরো অ্যাকমপ্লিশড, ও নিশ্চয়ই আরো সাকসেসফুল। সো এই ইকোনমির মানুষগুলো ফ্রিল্যান্সিং করার চেষ্টাই করে না, সো ওদের সাথে আমার কম্পিটিশনও না। সো আপনি ফ্রিল্যান্সিং করে করে আমেরিকা হয়ে যাবেন এই চান্স খুব কম, কারণ আমেরিকার মানুষজন ফ্রিল্যান্সিং করতেছেই না, ওরা উল্টা ফ্রিল্যান্সারদের হায়ার করতেছে। এই শিফটটাও আপনার বুঝতে হবে। অনেক কিছু বললাম আমি, মাঝে মধ্যে দেখলে আমার খারাপই লাগে যে মানুষ এই ভুল ধারণা পায়, এবং এই পুরো ব্যাপারটা আমি একটু খুলে বলতে চাইছিলাম আপনাদের যে কেন হয় এবং কিভাবে ছড়ায়। আশা করি
আমি একটু হলেও বোঝাইতে পারছি আমার মাথার মধ্যে যেটা ছিল। চেষ্টা করবেন, আমি প্রত্যেক ভিডিওতে এই কথা বলি না, আপনারা জানেন, চেষ্টা করবেন এই ভিডিওটা একটু শেয়ার করতে, কারণ আমি চাই মানুষজন একটু বুঝুক যে ফ্রিল্যান্সিং বিষয়টা আসলে কি এবং এই ভ্রান্ত ধারণাটা কিভাবে আমাদের সমাজের ভিতরে ছড়ায় যাচ্ছে। আমাদের সমাজের অবস্থা এমনিতেই খুব খারাপ, যেখানে গরিবী অনেক বেশি, বেকারত্ব অনেক বেশি, 41 লাখ গ্র্যাজুয়েট বেকার বেরোচ্ছে, না 21 লাখ গ্র্যাজুয়েট বেকার বেরোচ্ছে। সো ওইরকম একটা ইকোনমির মধ্যে আপনি যখন এই ফ্রিল্যান্সিং টাইপ একটা মূলা ঝুলায় দেন, তখন ওই মূলা বেশি মানুষ খাইতে আসবে, এটাই স্বাভাবিক। এবং এই বিষয় নিয়ে ওপেনলি কথা হওয়া জরুরি, কারণে আমার রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটা একটু শেয়ার করতে। ভালো থাকেন, সবার সাথে আমার কথা হবে পরের সপ্তাহে। টাটা।